কোনো গ্যাস নাই। এখন যে আসবে এর কোনো শিউর নাই। অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বলে না। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা, টিমটিম আগুনে ও রান্নায় হিমশিম দশা, কারিগরি ত্রুটিতে সরবরাহ কম, 3 দিনের সমাধানের আশা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 9,000 কোটি টাকা। একনেকে 8 প্রকল্প অনুমোদন, বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। হাম ও উপসর্গে আরও 6 জনের মৃত্যু, 4 মাসে প্রাণহানি ছাড়ালো 800, নতুন ভর্তি 1000-এর বেশি। বিশ্বে আক্রান্তের তালিকায় শীর্ষে বাংলাদেশ। ইন্টারনেট ও মেট্রো বন্ধ করেও নয়াদিল্লিতে থামানো যাচ্ছে না ককরোচ পার্টির বিক্ষোভ। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত চলবে আন্দোলন, আলোচনায় রাজি মোদী সরকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। হঠাৎই তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট, ভোগান্তিতে সব শ্রেণীর গ্রাহক, টান পড়ছে অনেকের জীবিকায়, কমছে শিল্প কারখানার উৎপাদন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সংকট। তবে কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে তাও জানাতে পারেনি কর্তৃপক্ষ। আহমেদ অন্তর ও প্রিন্স আরিফিনের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। আবারও বেড়েছে সংকটের তীব্রতা, গ্যাস পেতে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। গত কয়েকদিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে দিনভর দেখা যাচ্ছে যানবাহনের এমন দীর্ঘ সারি। কোনোটিতে চাপ কম, আবার কোনো ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস না থাকার নোটিশ। খুবই কষ্ট, এটা বইলে বোঝানোর মতো কিছু নাই। 2 ঘন্টা হয়ে গেছে আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাস নিতে পারতেছি না, এখন কখন যে আসবে এর কোনো শিউর নাই। পরিস্থিতি একদম খুবই খারাপ। কালকে 2:30টার সময় সিরিয়াল লাগাইছি, গ্যাস পাইছি মাগরিবে আজানের সময় 6টার দিকে। 4.5 ঘন্টা এখানে চলে গেছে, আরো পাইতে লাগবে আর আধা ঘন্টা। প্রতিদিন যদি এরকম হয়, আমাদেরও তো একটা সংসার আছে, আমাদেরকার জীবন আছে, কষ্ট দুঃখ কার কাছে কমু। তীব্র সংকটে দিনের বড় একটি সময় চলে যাচ্ছে গ্যাস পেতে, তাই জীবিকায় টান পড়ছে অনেকের। 4 ঘন্টা গ্যাস পাইছি 131 টাকা। সিরিয়াল দিতেই আমার 1 টাকার গ্যাস চলে গেছে। আমি এখন ডিউটি করবো কি দিয়ে? আজকে তো হাফ বেলা শেষ, তাহলে আমি টাকাটা উঠাবো কি করে? আমার সংসার আছে। 6 ঘন্টা আমার নাই, মন চায় না আর গাড়ি চালায়। কি পরিমাণ অসহ্য, শুধু পেটের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। সংকটে ভোগান্তি বেড়েছে আবাসিক গ্রাহকদের, কোনো রকমে জ্বলছে চুলা, তাই রান্না করতে হিমশিম অবস্থা। মাঝে মধ্যে একদম অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বলে না। বাইরে থেকে খাবার কিনে আনতেছে, এখন সকালে নাস্তা ঠিক মতো বানাইতে পারতেছে না। খুব কষ্ট গ্যাসের, আগে তো তাও একটু থাকতো, এখন আসেই না বলতে গেলে। গ্যাসের সংকটে কমছে শিল্প উৎপাদন, বিপাকে অন্যান্য গ্রাহকরাও। বর্তমানে দেশে 4000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 2600 মিলিয়ন ঘনফুট গ্যাস। কর্তৃপক্ষ বলছে কারিগরি সমস্যায় এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমেছে 450 মিলিয়ন ঘনফুট, তাই বাড়ছে সংকট। আর এই অবস্থা চলতে পারে আরও কয়েকদিন। কারিগরি ত্রুটি হয়েছে, এই কারণে 450 কম থাকবে। এখন অ্যাকর্ডিংলি সব গ্রাহক কম পাবে গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন ব্যবস্থাপনায় ঘাটতি ও নিজস্ব সম্পদ অনুসন্ধানে ব্যর্থতার কারণেই সংকট পিছু ছাড়ছে না। মানুষের গ্যাস দিতে পারছে না, সে সমাধান কি মানুষ করবে? যারা কোম্পানি হয়ে বসে আছে, কোম্পানির সুবিধা ভোগ করছে, কোম্পানির কর্তৃত্ব ক্ষমতা সব নিয়ে বসে আছে, তাদের কর্তৃত্ব ক্ষমতা নেতৃত্ব কিসের প্রয়োজনে? কেন, যদি এইসব সমস্যার সমাধানে তাদের কোনো অবদান না থাকে? সংকটের টেকসই সমাধানে সিস্টেম লস কমানো ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গ্যাসের সংকটে সারা বছরই কম বেশি ভুগতে হয় গ্রাহকদের, তবে কখনো কখনো এ সংকট এতটাই তীব্র আকার ধারণ করে যা সামাল দেয়া বেশ কঠিন হয়ে পড়ে। আর এই অবস্থার টেকসই সমাধান চান গ্রাহকরা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। প্রত্যয়, শুনতে পাচ্ছেন, কি অবস্থা দেখছেন জানান। তেলের পর এবার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের লাইনে যে গ্রাহকদের সারি সেটি দীর্ঘ হচ্ছে, এবং এখানে যারা রয়েছেন তারা জানাচ্ছিলেন অনেকেই 3 ঘন্টা 4 ঘন্টা, কেউ কেউ আরও অনেক বেশি সময় ধরে গ্যাসের লাইনে অপেক্ষা করছেন। এবং এখানে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপে কাজ করেন। তারা বলছেন যে তাদের জীবিকা নির্বাহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে তাদের এই
গাড়িটি এবং সেই গাড়িটি গ্যাসের সংকটে থাকায় আজ সারাদিন তারা এই গাড়িটি নিয়ে বেরোতে পারেনি, যার কারণে অনেকেই জীবিকা নিয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন। একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংস্থার গাড়ি রয়েছে, তারাও জানাচ্ছিলেন যে তাদের যে দাপ্তরিক কাজকর্ম, সেই দাপ্তরিক কাজকর্মগুলো এই গ্যাস সংকটের কারণে দীর্ঘ লাইনে ভোগান্তিতে তাদেরকে সময় অতিক্রান্ত করতে হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মগবাজারের একটি স্টেশনে। এই ফিলিং স্টেশনটিতে গ্যাসের লাইনের সারি হলি ফ্যামিলি হসপিটাল পর্যন্ত চলে গিয়েছে। দীর্ঘ সারি, কয়েক কিলোমিটার পথ। এই গ্যাসের জন্য যে মানুষের প্রতীক্ষা, সেটি কিন্তু কয়েক কিলোমিটার পথ পেরিয়েছে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের ভাসমান একটি এলএনজি স্টেশনে কারিগরি ত্রুটির কারণে 450 ঘনফুট গ্যাসের যে সরবরাহ, সেটি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, যার কারণে এই সংকট। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমদানি নির্ভরতা এবং একই সঙ্গে দেশীয় গ্যাসের অনুসন্ধানে ঘাটতি থাকার কারণে এই সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে দ্রুতই এই সংকটময় পরিস্থিতি কেটে যাবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে এখানে আমরা যদি গ্রাহক পর্যায়ে এবং এখানে যারা স্টেশনে রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা যে গ্যাসের চাপ সেটি ঠিকভাবে না পাওয়ার কারণে তারা গ্রাহকদেরকে গ্যাস দিতে পারছেন না। অনেকেই এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করার পরেও তারা কিন্তু তাদের ট্যাঙ্ক ফুল করে যে গ্যাস নেওয়ার বিষয়টি তারা করতে পারছে না, যার কারণে অনেকের মধ্যে হতাশা রয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে কিছুদিন আগেই গ্যাসের সংকট সৃষ্টি হয়েছিল এবং সেই তেলের সংকট সৃষ্টি হয়েছিল এবং সেই তেলের সমস্যার মিটে যাওয়ার পরপরই আবার যখন গ্যাসের এই সমস্যাটি সৃষ্টি হয়েছে, তখন সেক্ষেত্রে অনেক গ্রাহকই এই বিষয়টি অনেকের আশঙ্কা হচ্ছে যে বা অনেকেই মনে করছেন যে এটি আসলে কোনো মানব সৃষ্ট কৃত্রিম জটিলতা কিনা। তবে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যেহেতু আশ্বস্ত করা হয়েছে যে এই সংকটটি কিছুদিনের মধ্যে কেটে যাবে, সেহেতু এখানে যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারাও আশ্বস্ত হচ্ছেন এবং তারা চাইছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। এই ছিল আমার কাছে গ্যাসের সংকট নিয়ে সবশেষ। রাজধানীর মগবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়, জানাচ্ছিলেন গ্যাস সংকটের খবরাখবর। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামত শেষ হলে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের যুগ্ম সচিব। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক। কোনো রকম সংকট আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমাদের আজকের দিনে ডিজেলের মজুদ আছে প্রায় 31 দিনের, অকটেন আছে 36 দিনের, পেট্রোল আছে 20 দিনের, ফার্নেস অয়েল আছে 25 দিনের এবং জেট ফুয়েল আছে 20 দিন। 1,80,000 মেট্রিক টন আমাদের 31 জুলাইয়ের মধ্যে আরও ডিজেল আসবে। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারব। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে বেসরকারি খাতে ছাড়তে চায় সরকার, এতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী এড়িয়ে জ্বালানি আমদানি করতে গিয়ে বিপুল পরিমাণ ব্যয় বাড়ছে। তবে সবাইকে আশ্বস্ত করে জ্বালানি মন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় হাল ছাড়ছে না সরকার। দেশে দিন দিন বাড়ছে জ্বালানির চাহিদা, বিপরীতে উদ্বেগজনক হারে কমছে নিজস্ব উৎপাদন, সংকটময় পরিস্থিতিতে ব্যাহত শিল্প উৎপাদন। জ্বালানি খাতে এমন বাস্তবতায় রাজধানীতে আয়োজিত হলো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক পলিসি কনক্লেভ। এতে শিল্প উদ্যোক্তারা বলেন, তীব্র জ্বালানি সংকটে তৈরি হয়েছে খেলাপি হওয়ার শঙ্কা। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, আমদানি নির্ভরতার পাশাপাশি এ খাতে বড় হুমকি দুর্নীতি, অদক্ষতা ও নীতিগত পরিকল্পনায় ঘাটতি। আমাদের ফোকাস করতে হবে রুফটপ এবং অ্যাকচুয়ালি সোলার পার্কস। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে জ্বালানি, তবে সংকটে হাল না ছাড়ার কথা জানান ইকবাল হাসান মাহমুদ। এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি এবং আমরা প্রতিনিয়ত আমরা এই এনার্জি সিকিউরিটি নিয়ে কাজ করছি। আমরা প্রায়ই আমাদের প্রধানমন্ত্রী আমাদের সাথে বসে সিকিউরিটি কিভাবে করা যায় নানান অপশনস আমরা খুঁজছি। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারীকরণ নিয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন মন্ত্রী। আমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে আপনার গভর্নমেন্ট কোম্পানি, আই ওয়ান্ট টু প্রাইভেটাইজ হোল, আমি প্রাইভেটাইজ করে দিতে চাই। ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট, ইউ গো হ্যাড।
নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে সেপ্টেম্বরের মধ্যে দরপত্র ডাকা হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সব পক্ষের সহযোগিতায় বর্তমান মেয়াদে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 14,041 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় 9,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ডলারের দাম সমন্বয়ে, নতুন সংযোজন সহ বেশ কিছু কারণে এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। এদিকে বস্ত্র খাতের সমস্যা সমাধানে আগামী সপ্তাহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2017 সালে শুরু হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। যোগাযোগ অবকাঠামোটির 80% কাজ শেষ হলেও দ্বিতীয়বার সংশোধনী এনে প্রায় 9,500 কোটি টাকার বরাদ্দ বাড়ল। এতে সেতু কর্তৃপক্ষের এই প্রকল্পটির সবশেষ ব্যয় দাঁড়ালো প্রায় 27,045 কোটি টাকা। বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের ষষ্ঠ এবং চলতি অর্থবছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। 14,041 কোটি টাকা ব্যয়ে অনুমোদন পায় 8টি প্রকল্প। প্রায় 3.5 ঘন্টা ব্যাপী এ বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। জানান, সভায় মোট 9টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বলেন, ডলারের দাম সমন্বয় সহ বেশ কিছু কারণে আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ ব্যয় বেড়েছে। মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। তো সেই অঙ্গ সংযোজনের ফলে খরচের একটা বৃদ্ধি আছে, আর কিছু ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্প বাস্তবায়নে যৌক্তিক সময় নির্ধারণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্প শুরু করতেই, কার্যাদেশ পেতেই 2 বছর সময় লেগে যাচ্ছে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে এটা কাজ শুরু করার জন্য 3, 4 বছর, 5 বছরও গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে। আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করছি প্রত্যেকটি প্রকল্পের, যাতে প্রতিনিয়ত তার অগ্রগতি এবং তার মনিটরিং করা যায়, সেটার একটা ব্যবস্থা রাখা হচ্ছে। এদিকে বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে আগামী সপ্তাহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর সভাপতি জানান, বস্ত্র খাতের সমস্যা অনেক পুরনো হলেও আগের কোনো সরকারই তা সমাধান করেনি। আমাদের ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন। এটা কি আরও কিভাবে সুরা করা যায়। বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করে BTM। মুরসালিন হক, জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সংস্কার ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সেটি বাস্তবায়নের আহ্বান ওয়াশিংটনে। এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এনসিপি কার্যালয়ে মার্কিন দূতাবাসের ও প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জানান, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিন দূতাবাসের কারো সঙ্গে এনসিপির আলোচনা হয়নি। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেটা বিবেচনায় দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। একটু কথা না বলেন আমার জন্য সুবিধা হয়, সেটা হচ্ছে যে আজ সামনের দিনগুলোতে বাংলাদেশের প্রসপারিটির জন্য বাংলাদেশ এবং ইউএসের সাথে ইউএসের মধ্যে একটা বেটার ডিপ্লোম্যাটিক রিলেশনের বিষয়, এবং বাংলাদেশকে বা আমাদের দিক থেকে বিশেষ করে বাংলাদেশকে কিভাবে এই সাউথ এশিয়ার একটা স্ট্রং ইকোনমিক অ্যান্ড স্ট্রং কান্ট্রি হিসেবে গড়ে তোলা যায়, এ বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনের সময় 3 বিচারকের সঙ্গে আসামি পক্ষের আইনজীবীদেরও থাকার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ন্যায় বিচার নিশ্চিত করতে ও সাক্ষ্যের সত্যতা যাচাইয়ে বিচারকদের এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে মঙ্গলবার
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী আইনজীবীদের আয়নাঘর পরিদর্শনের এখতিয়ার আছে। ডিজিএফের বন্দিশালা ভিজিটের সময় যাইতে পারবেন এবং এই ব্যাপারে যে সময় এবং তারিখে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ ভিজিটে যাবেন তার আগে ডিফেন্স কাউন্সিলসকে বা আইনজীবীগণকে যথাযথভাবে নোটিফিকেশন করা হবে, অর্থাৎ নোটিশ দেওয়া হবে। জুলাই আন্দোলনে বিএনপির 460 জন আত্মাহুতি দিয়েছেন এমন ত্যাগ অন্য কোনো রাজনৈতিক দলে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। সকালে মহাখালী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকারকে প্রতিহত করতে গিয়ে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির এই ত্যাগের কারণেই দেশে জুলাই আগস্ট আন্দোলনের সৃষ্টি হয়েছে। হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, তার ফলশ্রুতিতে তো জুলাই আগস্টের সৃষ্টি হয়েছে। এই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের ছাত্র দলের 460 জন নেতা কর্মী আত্মহত্যা দিয়েছে। অন্য একটা রাজনৈতিক দলের দেখান তো এরকম শত শত নেতা কর্মী আত্মহত্যা দিয়েছে কিনা। সন্ত্রাস চাঁদামুক্ত একটা ভালো সংগঠন উপহার দিবে, যেখানে ছাত্রদল থাকবে, সেই ছাত্রদল হবে মানবিক জনসেবার ছাত্রদল। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কেন স্নাতক করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করা, স্থানীয় সরকার আইন 2009-এর 26 নম্বর ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়। এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 4 মাসে প্রাণহানি ছাড়ালো 801 দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 1037 জন। চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্বে হামের সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। দেশে লাগাম টানা যাচ্ছে না হাম পরিস্থিতির। টিকা কার্যক্রম শেষ করে হাম নিয়ন্ত্রণে সরকারের আত্মতুষ্টি থাকলেও খোদ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যেই মিলছে ভিন্ন চিত্র। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে 1000-এর বেশি, আর দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারিও। হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন অনুযায়ী গত 4 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো 800। সবশেষ একদিনে নতুন করে মৃত্যু হয়েছে 6 শিশুর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 1037 জন। এ নিয়ে 15 মার্চ থেকে আক্রান্ত ছাড়িয়েছে 1,35,000। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,03,000-এর বেশি। চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্বে হামে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত দেশে হাম বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন 42,174 জন। একই সময়ে বিশ্বের আর কোনো দেশে এত রোগী শনাক্ত হয়নি। এদিকে হামের সঙ্গে চোখ রাঙাচ্ছে ডেঙ্গুও। এদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 375 জন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 11,500। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যু 38 জনের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদে কোনো ধর্ম, বর্ণ, গোত্র ও সংস্কৃতির সমস্যা হয় না। জিয়াউর রহমানের এই দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ করা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদী শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, অতীতে ধর্মকে প্রধান করে
রাষ্ট্র গঠিত হলেও রাষ্ট্র পরিচালনায় সেটি কখনো সফলতা পায়নি। ব্যর্থ রাজনৈতিক সংগ্রামের সময় থেকে যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যায় মেজর জিয়াউর রহমানের ওই রিভল্ট ঘোষণাটি। এই প্রেক্ষাপট দেশের সকল নাগরিকের কাছে পরিষ্কার থাকতে হবে। সমস্ত ধরনের ভাষা, বর্ণ, ধর্ম, সংস্কৃতিকে অন্তর্ভুক্তি করেই কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে আমরা চর্চা করি এবং এর আলোকেই কেবলমাত্র আমার ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখা সম্ভব। যদি এ বিষয়ে পরিষ্কার ধারণার কারো অভাব থাকে তাহলে বুঝতে হবে তার নির্বুদ্ধিতা অথবা অন্য কোনো মহলের এজেন্ট হিসাবে কেউ কাজ করছে। গাইবান্ধার ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বাড়ছে। এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ৪৫টি পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে নীলফামারীর নিচু এলাকা। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনার ভাঙনে ভিটে মাটি হারিয়ে অনিশ্চয়তায় বহু মানুষের জীবন। তরতর করে বাড়ছে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি। এখনও বিপদসীমা অতিক্রম না করলেও স্রোতের তোড়ে ৪৫টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হচ্ছে শত শত বিঘা আবাদি জমি ও বসতবাড়ি। নদীগর্ভে ভিটামাটি হারিয়ে অনিশ্চয়তায় অনেকের জীবন। ভবিষ্যৎ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। সরকারি সহায়তার আশায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা। ভাঙনের মধ্যে নতুন করে বসতি গড়ে টিকে থাকার চেষ্টায় কেউ কেউ। জায়গা জমি সব যাচ্ছে, বাড়িঘর দুয়ার গেছে, গাছপালা যা আছে নদী নালা সব নদীতে গেছে। জমি গেল, এখন আমরা কি দিয়ে চলবো? এখন কালকে খাওয়ান খারাপ নাই কারো। পানি বাড়তে থাকায় গাইবান্ধার চর ও নদী তীরবর্তী নিচু এলাকার ফসল ডুবে ক্ষতির মুখে কৃষক। জমির ভিতরে পাট ছিল, পাটও আমরা ধরতে পারি নাই, আর বড় বড় গাছ এগুলো আমরা ধরতে পারি নাই। তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলার ৬টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী ২ থেকে ৩ হাজার মানুষ। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট। এমন পর্যায়ে নদী এখন চলে আসছে যে আমার বাস্তব ভিটা এবং বাড়ি থাকার মতো উপযোগী নয়। ওই ১০০-২০০ চাল দেয়, কত তোমার অনুদান দিয়ে দিছি। এই ব্যবস্থা কই থিয়ে আর কোনোদিন বস্তা আমাকে দেয় না। নেত্রকোনার কলমাকান্দার খারনই এলাকায় পাহাড়ি ঢলে কৃষিজমি, সড়ক ও একটি স্কুলের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি থাকলেও বন্যার শঙ্কা দেখছে না পানি উন্নয়ন বোর্ড। আগামী ২ থেকে ৩ দিন পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। এর ফলে সামনে কোনো স্বল্পমেয়াদী বন্যা হওয়ার আশঙ্কা নেই। আমরা পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখছি। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনার বাঁধ ভেঙে নদীতে বিলীন হচ্ছে বসতঘর, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ঝুঁকিতে থাকা ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বন্যা, ভূমিধস সহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $1 লাখ অনুদান দিয়েছে চীন। সকালে রাজধানীর মগবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির অনুষ্ঠানে এই অনুদান হস্তান্তর করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে তিনি বলেন, যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে তখনই পাশে দাঁড়িয়েছে চীন। সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। ইয়াও ওয়েন বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়ে যাবে চীন। পাশাপাশি নদী ব্যবস্থাপনায় দুই দেশ একসঙ্গে কাজ করলে বন্যাজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত। The Chinese government and the people, for the government and people of Bangladesh, in the midst of a storm and floods, it conveys our most simple yet heartfelt goodwill. Disasters are merciless, but humanity is compassionate. Whenever the people of Bangladesh face hardship, China has always reached out. বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এবার সর্বনিম্ন প্যাকেজে খরচ 5,13,000 টাকা, সর্বোচ্চ প্যাকেজের মূল্য 7,91,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আরেকটি প্যাকেজের মূল্য 5,95,000 টাকা ধরা হয়েছে। হাব মহাসচিব জানান, সরকারের সঙ্গে মিল রেখে সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে। 30 জুলাই থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলা অনুষ্ঠিত হবে। 2027 সালের হজের নিবন্ধন আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। এবার বাংলাদেশ থেকে 1 লাখের বেশি মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। হাজিদের যাওয়া আসা থেকে শুরু করে হজ পালন সবকিছুর ব্যবস্থা সরকারি ও বেসরকারি দুইভাবেই করা হয়। মঙ্গলবার সরকারিভাবে হজ প্যাকেজ 2027 ঘোষণার পর বুধবার বেসরকারি প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। হজের
প্যাকেজের মূল্য ঘোষণা বুধবার রাজধানীর পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাব সভাপতি জানান, সরকার ঘোষিত প্যাকেজের সঙ্গে মিল রেখে সর্বনিম্ন 5,13,000 সহ মোট 3টি প্যাকেজ করা হয়েছে। 1 নম্বর হজ প্যাকেজ 7,91,060 টাকা। হজ প্যাকেজ 2 নম্বর যেটা সাধারণ, সর্বমোট মূল্য হচ্ছে 5,95,580 টাকা। 3 নম্বর যেটি সরকারের সাথে আমরা তাল মিলে করেছি, সেটার সর্বমোট মূল্য হচ্ছে 5,13,545 টাকা। সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে হাব মহাসচিব জানান, সার্বিক বিবেচনায় এবার কমেছে হজের খরচ। এই প্যাকেজগুলো আমরা মনে করি অত্যন্ত সুন্দর এবং বাস্তব ভিত্তিক হয়েছে। এটি হজ যাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য আমরা এই প্যাকেজগুলো তৈরি করেছি। আগে প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত। আগে প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে। মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় 5,05,000 টাকা। অপর প্যাকেজ 6,15,000 টাকা নির্ধারণ করা হয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1.25 লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করবে এনবিআর। আয়কর থেকে 50 আর ভ্যাট থেকে আদায় হবে 60,000 কোটি টাকা। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনায় এমন পরিকল্পনার কথা তুলে ধরেছে সংস্থাটি। নতুন করনীতির বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার ও বকেয়া আদায়ে গতি এনে দেওয়া হবে এই বাড়তি আয়ের যোগান। বিশেষজ্ঞরা বলছেন, এনবিআরের কার্যকর অটোমেশন ও কর ফাঁকি বন্ধ করা না গেলে অধরাই থেকে যাবে রাজস্ব আদায়ের লক্ষ্য। MSRFN-এর রিপোর্ট। বিগত সরকারের নেয়া $470 কোটি ঋণ কর্মসূচির মাঝপথে এসে নতুন করে $450 থেকে $500 কোটি ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি সরকার। অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক সহ নতুন ঋণ কর্মসূচির জন্য আইএমএফ প্রতিনিধি দলের সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল এনবিআর। সফরের দ্বিতীয় দিনেই এনবিআরের উচ্চ পর্যায়ে একাধিক সভা করে আইএমএফ, যেখানে আয়কর ও মূল্য সংযোজন কর আদায়ে সংস্কারের অগ্রগতি জানতে চায় প্রতিনিধি দল। জোর দেওয়া হয় রাজস্ব আয় বাড়ানো সহ বিভিন্ন খাতে কর ব্যবস্থার পুনর্বিন্যাসে। জবাবে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায় এনবিআর। সূত্র বলছে, নতুন করনীতি বাস্তবায়নের মাধ্যমে আয়কর থেকে অতিরিক্ত 30,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনার কথা জানায় এনবিআর। একই সঙ্গে বকেয়া আয়কর থেকে আরও 15,000 কোটি টাকা আদায় সহ শুধু আয়কর থেকেই প্রায় 50,000 কোটি টাকা বাড়তি আয়ের লক্ষ্য সংস্থাটির। লক্ষ্যমাত্রা পূরণের জন্য যারা করজালের আওতার বাইরে আছে, আইন অনুযায়ী তাদেরকে করদাতা হওয়া উচিত, তাদেরকে করজালে আনা, প্লাস যার যতটুকু কর দেওয়ার কথা উনি ওই পরিমাণ কর দিচ্ছেন কিনা সেই বিষয়টা আনার্থ করা, উঠিয়ে আনা। একক ভ্যাট হার বাস্তবায়নে আইএমএফের চাপ থাকলেও চলতি অর্থ বছরের বাজেটে তা বাস্তবায়ন হয়নি। তবে নীতিগত ও প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়ন করে ভ্যাট আদায়ে গতি ফেরাতে চায় এনবিআর। পাশাপাশি বকেয়া আদায় সহ নানা উদ্যোগের মাধ্যমে এই খাত থেকে অতিরিক্ত প্রায় 60,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা জানায় এনবিআর। রাজস্ব আদায়ে গতি বাড়াতে এনবিআরের কাঙ্ক্ষিত অটোমেশন ও কর ফাঁকি বন্ধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারিতে জোর বিশেষজ্ঞদের। বাংলাদেশে যথেষ্ট রাজস্বের পটেনশিয়ালিটি রয়েছে, সেটি এখন আদায় করার দরকার আছে। এবারের বাজেটেও সেই লক্ষ্যমাত্রাগুলো ঘোষণা করা হয়েছে, কিভাবে তারা বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায় করবেন এবং করজালের বাইরে যারা রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন, তাদেরকেও এটির ভিতরে আনার তাদের লক্ষ্য রয়েছে। চলতি অর্থ বছরে এনবিআরকে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। সবশেষ অর্থ বছরে যা ছিল 5,99,000 কোটি টাকা। মে পর্যন্ত 11 মাসে আদায়ে ঘাটতি রয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। MSRFN, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর বিদায়ী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। নৌবাহিনীর বিদায়ী প্রধানের কর্মজীবনের সাফল্য, বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তার দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে।
আমি মনে করি তা নাহলে শক্তিশালী হয় না। শুধু সরকারি কর্মকর্তা দিয়ে ওই ইওনো সাহেব সব করবে, তাহলে আপনার স্থানীয় সরকার শক্তিশালী হবে না। এটা হচ্ছে বাস্তব কথা। অর্থাৎ স্থানীয় সরকার যারা প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, তাদেরকে কিন্তু আপনার শক্তিশালী করতে হবে, যেটা আপনাকে বলেছেন ক্ষমতায়ন করতে হবে। সেই ক্ষমতায়নটা হচ্ছে আপনাদেরকে শক্তিশালী করা, আপনাদের ক্ষমতা বৃদ্ধি করা। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সবসময় আপনার সঠিক পথটাকে বেছে নেয়, এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন, তৃণমূল পর্যায়ে মানুষকে সংগঠিত করেন, মানুষের কাছে দাঁড়ান, মানুষের সুখে দুঃখে কষ্টে কাছে দাঁড়ান, আপনার দেশটাকে সবচেয়ে ভালো চেনেন, মানুষগুলোকে সবচেয়ে ভালো জানেন, তাই না? তো আমাদের একদিকে যেমন আমাদের মহিলাদেরকে ক্ষমতায়ন করতে হবে, অন্যদিকে শিক্ষা ব্যবস্থাটাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। এই শিক্ষা ব্যবস্থাটাকে আগাতে না পারলে আমরা সামনে এগোতে পারবো না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকেও কিন্তু এই স্থানীয় সরকারের কাছে আনা দরকার, যাতে করে তারা তাদের ভূমিকা রাখতে পারেন, মানুষের স্বাস্থ্যের সেবার জন্য উন্নতি হয়, সেই ব্যবস্থা আমাদেরকে দেখতে হবে। আমাদের সমস্যা অনেক, একটা প্রায় 20 কোটি দেশের মানুষ, আমাদের সম্পদ অনেক সীমিত, এর মধ্যে যে সমস্ত কাজ রাতারাতি হয়ে যাবে সে কথাটাও মনে করার কোনো কারণ নেই। আরেকটা কথা আপনাদেরকে আমি জোর দিয়ে বলতে চাই, সব সময় বলি, আমাদের মধ্যে কিন্তু একটা নতুন একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, ধর্মের নাম নিয়ে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। এটাও আমাদের জন্য সঠিক নয়। আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের ধর্মে পরিষ্কার করে বলা হচ্ছে যে অন্য ধর্মকেও যেন আমরা খাটো করে না দেখি, তাই না? এবং একটা ধর্মকে, আমাদের ধর্মকে যেন শুধুমাত্র আমরা সব সময় সামনে না নিয়ে অন্যান্যদেরকেও যেন আমরা সেই একইভাবে আমরা যেন ট্রিট করার চেষ্টা করি। ধর্ম যার যার, রাষ্ট্র হচ্ছে সবার, ঠিক তো নাকি? আপনি যখন চেয়ারম্যান হন, আপনি হিন্দু ভাইদের দুর্গা পূজায় যান না, তাদের পূজায় যান না, তারা আপনাদের ঈদে পার্বণে আসে না আপনাদের কাছে? আসে তো, সবাই আসে। একসাথেই আমরা এখানে বেড়ে উঠেছি, একসাথেই আমরা থাকি। আমরা সামনে আপনাদের কিন্তু নির্বাচন আসছে, আমি আপনাদের বলছি, আমরা এই বছর না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, এবং এই পরের দিন নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না, অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবেন। যারা মহিলা এমপি সদস্য হন, তাদেরকে সেইভাবে নির্বাচিত হতে হবে। অর্থাৎ সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল ভিত্তি যেটা, যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা নির্বাচিত হয়ে আসবেন। আর কোনো বদির জন্ম হবে না কক্সবাজারে, তৈরি হবে না নতুন কোনো গডফাদার, এমন দাবি পুলিশের। কর্মকর্তারা বলছেন, কক্সবাজার জেলা থেকে ইয়াবা নির্মূলে বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। কনস্টেবল থেকে শুরু করে এসপি পর্যন্ত সবাইকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ নতুন টিম তৈরি করা হয়েছে। এমনকি অতীতে এই জেলায় দায়িত্ব পালন করেছেন এমন কাউকে নতুন করে পাঠানো হয়নি। নজরদারিতে আছেন জেলার সরকারি, বেসরকারি কর্মকর্তারা, কর্মচারীরাও। বিস্তারিত বুলবুল রেজার রিপোর্টে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এই গৌরবের উল্টো চিত্রও আছে। ইয়াবা, মানব পাচার ও রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়পত্র সংগ্রহ, এই 3 অপরাধে টালমাটাল জেলাটি। এতদিন সরকারের খাতায় এই 3 অপরাধীরই প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। 24-এর অভ্যুত্থানের পর থেকে কারাগারে তিনি। নতুন সরকারের বয়স মাত্র 5 মাস। পুলিশের দাবি, নতুন করে একক কোনো গডফাদারের জন্ম হয়নি কক্সবাজারে, তবে ছোট ছোট গডফাদারদের অস্তিত্ব এখনো আছে। নতুন কোনো বদি কি আপনারা নাম শুনেছেন? ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একক কোনো গডফাদার সৃষ্টি হয় নাই, ছোট 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 অনেক গডফাদার হয়তো আছে। এখানে ইয়াবা বাণিজ্য সোসাইটি কখনো কখনো কোনো একটা অংশ একসেপ্ট করে নিয়েছে, যা ইয়াবা প্রতিরোধের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।
কক্সবাজার জেলা থেকে ইয়াবা নির্মূলে বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে কনস্টেবল থেকে এসপি পর্যন্ত পুরনোদের সরিয়ে নতুনদের পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার থেকে শুরু করা হয়েছে, এরপর ধীরে ধীরে বিভিন্ন পদের অফিসার, খুবই ভালো অফিসার বেছে পাঠানো হয়েছে। তারা তাদের কাজ সুন্দর করছে। কক্সবাজার অতীতে ছিল বা দীর্ঘদিন আছে, এদের সবাইকে ওখান থেকে নিয়ে আসছি। যাদেরকে পাঠিয়েছি তারা কখনোই কোনোদিন কক্সবাজার ছিল না। তার মানে আমরা এই সম্পৃক্ততা আমাদের ভেতর থেকেই একেবারে জিরোতে করে ফেলেছি। একক সম্রাট এবং সাম্রাজ্য এটা আমরা শেষ করে দিয়েছি। পুলিশ বলছে জেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন নজরদারিতে। বিভিন্ন দপ্তরে আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ হচ্ছে, যারা এর সাথে রিলেটেড আছে। সেই দপ্তর বলতে সরকারি দপ্তর হতে পারে, এনজিও হতে পারে, বিকাশের এজেন্ট হতে পারে, মোবাইল ব্যাংকিং সহ আপনার এজেন্ট ব্যাংকিং হতে পারে। আমরা সব তথ্য সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, হোটেল রিসোর্টের চাকচিক্যের আড়ালে এখানে লুকিয়ে আছে ভিন্ন এক বাস্তবতা। নিষিদ্ধ মাদক ইয়াবা প্রবেশের গেটওয়ে কক্সবাজার। এই তকমা থেকে বের হওয়ার জন্য নানান উপায় খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। মেট্রো স্টেশন বন্ধ, ইন্টারনেট শাটডাউন করেও দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থামাতে পারছে না মোদী সরকার। প্রশ্ন ফাঁস ইস্যুতে ভারতের লোকসভায়ও বিক্ষোভ করেছেন বিরোধীরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ পার্টি। প্রশ্ন ফাঁস ইস্যুতে বিরোধী সদস্যদের তুমুল বিক্ষোভের মুখে বুধবার লোকসভায় অধিবেশন শুরু হওয়ার মাত্র 1 মিনিটের মাথায় মুলতবি ঘোষণা করেন স্পিকার ওম বিরলা। অল্প সময়ের পর আবারও শুরু হয় অধিবেশন। প্রশ্ন ফাঁস ইস্যুতে তাৎক্ষণিক আলোচনার দাবি জানান বিরোধীরা। আলোচনার জন্য সরকার প্রস্তুত বলেও জানান মন্ত্রী কিরণ রিজিজু। এদিন পার্লামেন্টের সামনে কালো পোশাক পরে অবস্থান নেন কংগ্রেস সহ বিরোধী নেতারা। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ অনেকে। শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের তীব্র সমালোচনা করেন তারা। বুধবারও সকাল থেকে দিল্লির যন্তর মন্তরে জড়ো হয় ককরোচ জনতা পার্টির সমর্থকরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির নেতারা। বিক্ষোভস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের অতিরিক্ত সদস্য। এদিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগের অভিযোগে জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালতের সময় নষ্ট না করতে আইনজীবীকে বলেছেন প্রধান বিচারপতি। আন্দোলনের মুখে রাজধানী নয়াদিল্লিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 16টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। ডিএমআরসির পরামর্শে বলা হচ্ছে বন্ধ স্টেশনগুলোতে কোনো ট্রেনও থামবে না। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করে কংগ্রেস। বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধী সহ বিরোধী জোটের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে দিল্লি পুলিশ। পরে তাদের ছেড়েও দেওয়া হয়। শিউলি রোজা, সময় সংবাদ। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। রুদ্র, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।